মঙ্গলদেব রাশি পরিবর্তন করছে 12ই জুলাই 2024, প্রবেশ করবে বৃষ রাশিতে এবং এখানে থাকবে 26শে আগস্ট 2024 পর্যন্ত। মঙ্গল হচ্ছে আমাদের দেহের রক্তের কারক, মঙ্গল হচ্ছে তেজ, মঙ্গল হচ্ছে ক্রোধ, মঙ্গল হচ্ছে অহংকার, মঙ্গল হচ্ছে সাহস। এই মঙ্গল প্রবেশ করবে বৃষ রাশিতে। মঙ্গলকে বলা হয় সেনাপতি, রাজা হচ্ছে সূর্য আর সেনাপতি হচ্ছে এই মঙ্গল। সমস্ত দর্শক বন্ধুদের জানাই নমস্কার। সমস্ত নতুন দর্শকের কাছে আমার বিশেষ অনুরোধ, এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এই চ্যানেলের সঙ্গে থাকুন। জ্যোতিষীয় সম্পর্কিত অনেক তথ্য জানতে পারবেন এবং নিজের কুষ্টি নিজে দেখাও শিখতে পারবেন। গ্রহের গোচর সম্পূর্ণভাবে নির্ভর করে জাতক জাতিকার জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে ফল প্রকাশ করছি এটা আমাদের একটা প্রচেষ্টা মাত্র, এটা সম্পূর্ণভাবে নির্ভর করবে জন্মকুষ্ঠির উপর। মঙ্গল একটি রাশিতে 45 দিন থাকে, তবে যখন বকরি হয়ে যায় তখন কিন্তু এই সংখ্যাটা একটু বেড়ে যায়। 45 দিন ম্যাক্সিমাম থাকে, আর বকরি হলে একটু বেড়ে যায়। যখন নিজের রাশিতে কেন্দ্রে অবস্থান করে তখন রুচক নামক পঞ্চ মহাপুরুষ রাজযোগ তৈরি করে। রুচক পঞ্চ মহাপুরুষ রাজযোগ একটি শক্তিশালী রাজযোগ। মঙ্গল মকর রাশিতে উচ্চ হয়ে যায় এবং মঙ্গল যখন মকর রাশিতে অবস্থান করে তখন কিন্তু মাঙ্গলিক জিনিসটা আসে না। জন্মকুষ্ঠিতে যাদের মঙ্গল খুব ভালো অবস্থায় থাকে এরা প্রশাসন লেভেলে অনেক দায়িত্ব লাভ করে, খেলাধুলার দিকেও যথেষ্ট ভালো নাম করে, ইঞ্জিনিয়ার লেভেলে প্রচণ্ড উন্নতি করে। আবার মঙ্গল যদি ভালো থাকে তাহলে বড় সার্জেন্ট হয়। আবার যদি জন্মকুষ্ঠিতে মঙ্গল যদি খুব খারাপ অবস্থায় থাকে, খুব দুর্বল হয়, ডিগ্রির দিক থেকে যদি কম হয়, তাহলে এই মঙ্গলের প্রভাবে জাতক জাতিকারা ভীতু প্রকৃতির হয়, কোনো কাজ করতে গেলে নিজের কনফিডেন্টটা হারিয়েই ফেলে দেয়। বৃষ রাশি হচ্ছে সুখের রাশি, ধনসম্পদ, ঐশ্বর্য এই রাশি থেকেই দেখা হয়। শুক্র হচ্ছে এর অধিপতি। এই বৃষ রাশিটি হচ্ছে স্থির রাশি, ভূমিতত্ত্ব রাশি। আর মেষ রাশিটা হচ্ছে কি চর রাশি, অগ্নিতত্ত্ব রাশি। এবার এই মেষ রাশির অধিপতি মঙ্গল প্রবেশ করছে বৃষ রাশি, যেটা কিন্তু স্থির রাশি। মঙ্গল যখন মেষ রাশিতে থাকে তখন জাতকের মধ্যে প্রচণ্ড চঞ্চলতা জিনিসটা আসে, কোনো কাজ করতে গেলে একটা এক্সট্রা সাহস, ঊর্জা, এই সমস্ত জিনিস চলে আসে। অর্থাৎ সেনাপতি যখন কোনো কাজ হাতে নেয় তো তখন তার মধ্যে কী হয়, ব্যস্ততা জিনিসটা চলে আসে, কিভাবে কাজটা সম্পূর্ণ করবে, এবং যতক্ষণ কাজটা সম্পূর্ণ হচ্ছে না ততক্ষণ পর্যন্ত ওই কাজের পিছনে লেগে থাকে। তো এই যে একটা কর্মব্যস্ততা, এই জিনিসটা যখন মঙ্গল মেষ রাশিতে থাকে সেই জিনিসটা হয়। এবার কি হচ্ছে, বৃষ রাশিতে প্রবেশ করবে। তো বৃষ রাশিটা কি স্থির রাশি, কাজকর্ম করে বিশ্রামের একটা ব্যাপার থাকে। তো প্রকৃতি এইভাবেই কিন্তু রাশিগুলোকে সাজিয়েছে। মেষ রাশির পর বৃষ রাশি, এখানটাতে মেষ রাশিতে সেনাপতি কাজকর্ম করবে, কাজকর্ম করতে করতে অক্লান্ত পরিশ্রম, তাদেরও তো একটা বিশ্রামের প্রয়োজন, যার জন্য বৃষ রাশিতে এসে বিশ্রাম, এই জিনিসটাকে কিন্তু বুঝাচ্ছে। তারপরে আবার এই মঙ্গলের রাশি পড়ছে বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির আগের রাশিটাকে, বৃশ্চিক রাশির আগের রাশি হচ্ছে তুলা রাশি। তাহলে এখান থেকে আবার কি বুঝাচ্ছে, এবার তো অনেক বিশ্রাম হয়েছে, চলো এবার কাজকর্ম লেগে পড়ো। অর্থাৎ তুলা রাশিতে বিশ্রাম করলা অনেক, এবার কাজকর্মে লেগে পড়ো, বৃশ্চিক রাশিতে এবার কাজকর্ম শুরু করে দাও। তার জিনিসটা কি বুঝাচ্ছে, যে সেনাপতি নিজের ঘরে মেষ রাশিতে খাটাখাটনি করছে, হাড় ভাঙা পরিশ্রম করছে, এবার বিশ্রাম করো বৃষ রাশিতে এসে সুখ লাভ করো। অর্থাৎ এই ঘরে মঙ্গল যখন প্রবেশ করে তখন কি হচ্ছে, একটা স্থির ভাব চলে আসছে, গণ্ডগোল অশান্তি করার মতন মনোভাব থাকছে না। যার জন্য বৃষ রাশিতে যখন মঙ্গল থাকে নিজে নিজে স্যালেন্ডার করে দেয়, গণ্ডগোল অশান্তি থেকে অনেকটা দূরে চলে যায়, কারণ এটা স্থির রাশি। মেষ রাশিটা কি চর রাশি, ছোটাছুটির রাশি। তো চর রাশির অধিপতি স্থির রাশিতে এসেছে, তাহলে সেনাপতি এখানটাতে কি হচ্ছে, সুখ ভোগ আনন্দ এগুলো করার জন্য স্থির হয়ে যায়। আর যখন সেনাপতি স্থির হয়ে যায় তাহলে কি বুঝাচ্ছে সেটা বুঝেন। এবার এই মঙ্গল রাশি পরিবর্তন করে প্রবেশ করছে বৃষ রাশিতে। বৃষ রাশিতে অবস্থান করছে দেবগুরু বৃহস্পতি। দেবগুরু বৃহস্পতি বৃষ রাশিতে, শুক্রদেবের রাশি এটা। শুক্রদেব যেরকম এই ঘরে কারক হয়, দেবগুরুও কিন্তু এই ঘরে কারক। দুটি গুরুই ধনসম্পত্তির কারক, আর এই দুই গুরুকে জ্যোতিষশাস্ত্রে আচার্যের ভূমিকা পালন করে, জ্যোতিষশাস্ত্র মতে আচার্যের ভূমিকা পালন করে এই দুই গুরু। তো যাই হোক, এই দেবগুরু বৃহস্পতির সাথে এই ঘরে যখন মঙ্গল প্রবেশ করবে তখন দেবগুরু বৃহস্পতির সাথে একটা জুতি তৈরি হচ্ছে। এই জুতিটা কিন্তু খুব শ্রেষ্ঠ ভালো যোগ, আর এই জুতির প্রভাব প্রত্যেকটা রাশি কম বেশি করে পাবে। তবে যাদের এই সময় গুরুর দশায় মঙ্গলের অন্তর্দশা চলছে কিংবা মঙ্গলের দশায় গুরুর অন্তর্দশা চলছে, তাদের জন্য এই জুতির প্রভাব বিশেষ হতে যাচ্ছে। এছাড়া যদি এই এই রকম দশা নাও চলে তারও কিন্তু সুপ্রভাব এই সময়কালে কিছু না কিছু পাবে, 12টি রাশিই পাবে। মেষ রাশির ক্ষেত্রে মঙ্গলদেব হচ্ছে রাশির অধিপতি, দ্বিতীয় ঘরে অবস্থান করবে স্থির রাশিতে দেবগুরু বৃহস্পতির সাথে। এই জুতিতে সবার প্রথম তৈরি হচ্ছে ধনযোগ, ধনযোগ। এই সময়কালে কিছু না কিছু ভালো লাভের মুখ দেখবে মেষ রাশি।
এবার লাভ যে শুধু অর্থের দিক থেকে আসবে সেটাও না, অনেক কিছু ভালো জিনিস ঘটবে মেষ রাশির জীবনে। মঙ্গলদেবের 3টি দৃষ্টি। চতুর্থ দৃষ্টি পড়ছে পঞ্চম ঘর যেটা সিংহ রাশি, সপ্তম দৃষ্টি পড়ছে রাশির অষ্টম ঘর যেটা বৃশ্চিক রাশি, অর্থাৎ মঙ্গল নিজের রাশিকেই দেখবে তার সপ্তম দৃষ্টি দিয়ে, এবং অষ্টম দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘর যেটা ধনু রাশি। আর ধনু রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতির সাথে মঙ্গলের জুতি তৈরি হয়েছে। আর দেবগুরু বৃহস্পতি মেষ রাশির ক্ষেত্রে হচ্ছে ভাগ্যের ঘরের অধিপতি, অর্থাৎ ভাগ্যের ঘরের অধিপতির সাথে রাশির অধিপতির জুতি তৈরি হচ্ছে ধনসম্পত্তির ঘরে, যেটা যথেষ্ট ভালো জিনিস ঘটতে যাচ্ছে মেষ রাশির উপর। কারণ 12 তারিখের আগে পর্যন্ত শনির তৃতীয় দৃষ্টি এই মেষ রাশির অধিপতি মঙ্গলের উপর ছিল। এবার মঙ্গল রাশি পরিবর্তন করছে এবং দেবগুরুর সাথে অবস্থান করছে, কিন্তু আবার শনির তৃতীয় দৃষ্টি এই রাশির উপরই পড়ছে। এই রাশিটা কিন্তু নিজ দৃষ্টি। তবে তফাৎটা কী হয়েছে যে শনি বর্তমানে বক্রী অবস্থায় রয়েছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। তো এই সময়কালে এই প্রভাবটা অতটা থাকবে না, কারণ শনি কর্মের ঘরের অধিপতি এবং লাভের ঘরের অধিপতি হয়ে লাভের ঘরে অবস্থান করছে, তাও দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। তো এই সময় কিন্তু মেষ রাশির ক্ষেত্রে ভাগ্য যথেষ্ট সহায়ক হবে, কারণ রাশির অধিপতির আবার দৃষ্টি পড়ছে ভাগ্যের ঘরে। মঙ্গলদেব বৃষ রাশিতে যখন প্রবেশ করবে তখন 3টি নক্ষত্রে অবস্থান করবে। কৃত্তিকা নক্ষত্রের 3টি চরণে থাকবে। তারপরে এখানটাতে কৃত্তিকা নক্ষত্র থাকবে 12 জুলাই থেকে 27 জুলাই পর্যন্ত। আবার 28 জুলাই থেকে 16 আগস্ট পর্যন্ত থাকবে রোহিণী নক্ষত্র। রোহিণী নক্ষত্রের অধিপতিকে চন্দ্রদেব। আবার 17 আগস্ট থেকে মঙ্গলদেব নিজের নক্ষত্র মৃগশিরাতে প্রবেশ করবে, এবং এই নক্ষত্রে প্রবেশ অবস্থানগত মঙ্গল এরপরে রাশি পরিবর্তন করে প্রবেশ করবে মিথুন রাশিতে। এই যে 3টি নক্ষত্র রোহিণী, মৃগশিরা এবং সূর্যদেবের নক্ষত্র হচ্ছে কৃত্তিকা, এই 3টি নক্ষত্রের মধ্যে 2টি নক্ষত্র রোহিণী আর হচ্ছে কৃত্তিকা, যার অধিপতি সূর্য চন্দ্র মঙ্গলদেবের সাথে অতি মিত্রতা সম্পর্ক, আর মৃগশিরা তো নিজের নক্ষত্র। 12 জুলাই প্রবেশ করবে মঙ্গলদেব সূর্যদেবের নক্ষত্র কৃত্তিকা নক্ষত্রে। আর কৃত্তিকা নক্ষত্রে যখন প্রবেশ করবে তখন পঞ্চম ঘরটা বিশেষ করে অ্যাক্টিভ হয়ে যাবে, কারণ পঞ্চম ঘরটা হচ্ছে সূর্যদেবের রাশি সিংহ রাশি, আর সিংহ রাশির অধিপতি হচ্ছে সূর্যদেব, তার নক্ষত্র হচ্ছে কৃত্তিকা নক্ষত্র। এই সময় পঞ্চম ঘরটা বিশিষ্ট মানে অ্যাক্টিভ হয়ে যাবে। পঞ্চম ঘর অ্যাক্টিভ হয়ে যাওয়া মানে এই ঘরে যে সমস্ত কার্যকলাপ আমরা দেখি এই সমস্ত কার্যকলাপে যথেষ্ট লাভ পাবে মেষ রাশি। আবার দেবগুরু বৃহস্পতি এই পঞ্চম ঘরে অতি বিশিষ্ট কারক হয়ে যায়। তো দেবগুরু বৃহস্পতির সাথে বর্তমানে জুতি রয়েছে মঙ্গলদেবের, আর পঞ্চম ঘরে মঙ্গলদেবের দৃষ্টি পড়ছে। এই সময়কালে কি হচ্ছে, ভালো মানে গুরুর সন্ধান পাবে এই সময় যারা শিক্ষার্থী শিক্ষাক্ষেত্রে। আবার শিক্ষাক্ষেত্রে যে সমস্ত বাধাগুলো তৈরি হচ্ছিলো সেই বাধাগুলো দূর হয়ে যাবে। যারা ট্রেনার হিসাবে কাজ করেন তাদের কাছে দায়িত্ব বাড়বে। যারা খেলাধুলার সাথে জড়িত রয়েছে স্পোর্টসম্যান, তাদের জন্য ভালো হবে এই সময়। খেলাধুলাতেও খ্যাতি নাম অর্জন লাভ করবে, তার সাথে ভালো কোচের সন্ধান পাবে। যারা গান বাজনা, নৃত্যকলা, চিত্রকলা এই সমস্ত কাজে যারা জড়িত রয়েছে তাদের কাজে ব্যস্ততা বাড়বে, দায়িত্ব বাড়বে। এবং এই সময়কালে আবার শেয়ার বাজার, লটারি, সাট্টা এর দিকেও কিন্তু প্রবল ঝোঁক বাড়বে। যারা শেয়ার বাজারের সাথে যুক্ত রয়েছেন এই সময়কালে যথেষ্ট লাভ হতে যাচ্ছে। যারা শেয়ার বাজারে লং টার্ম ইনভেস্ট করেছেন তাদের জন্য যথেষ্ট ভালো সময়। এরপরে মঙ্গলদেব 28 জুলাই প্রবেশ করবে রোহিণী নক্ষত্রে এবং এখানে 16 আগস্ট পর্যন্ত অবস্থান করবে। রোহিণী নক্ষত্রের অধিপতি হচ্ছে চন্দ্রদেব, মেষ রাশির ক্ষেত্রে কর্কট রাশির চতুর্থ ঘর। দেবগুরু বৃহস্পতি এই স্থান, এই চতুর্থ ঘরে কিন্তু আবার দিকবলি হয়ে যায়। আর এই দেবগুরু বৃহস্পতির সাথে মঙ্গলদেবের জুতি, যথেষ্ট লাভ আসবে চতুর্থ ঘরে। চতুর্থ ঘরটি হচ্ছে কি আমাদের সুখের ঘর, আমাদের জায়গা জমি সয় সম্পত্তি, বন্ধু বান্ধব, রাজনীতি, আমাদের গাড়ির সুখ এইখান থেকে দেখা হয়। তো এই সময়কালে যারা জায়গা জমি সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন, যারা কৃষিকার্যের দ্রব্যের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যারা পাথরের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, যে কোনো পাথর, মার্বেল হোক, টাইলসের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, হার্ডওয়ার্সের ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, ইট বালি পাথর এই সমস্ত ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন তাদের ব্যবসায় যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এই সময়। যারা কৃষিজাত দ্রব্যের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদেরও উন্নতির যোগ রয়েছে। এই সময়কালে যারা বড় বড় ফ্ল্যাটের ব্যবসার সাথে জড়িত রয়েছেন তাদের কাছে বিশেষ উন্নতি রয়েছে। যারা গাড়ির ব্যবসার সাথে জড়িত রয়েছেন, যারা অটোমোবাইলের কাজে জড়িত রয়েছেন তাদের কাছে যথেষ্ট উন্নতি রয়েছে। লাক্সারি গাড়ি এই সমস্ত ব্যবসার কাজে যারা যুক্ত রয়েছেন তাদের কাছে বিশেষ মানে লাভবান হবে এই সময়। এই সময়কালে বাড়িতে একটা সুখের আবহাওয়া থাকবে এবং মায়ের সুখে যথেষ্ট বৃদ্ধি পাবে, সুখ শান্তি যথেষ্ট বৃদ্ধি হবে এই সময়। কারণ চতুর্থ ঘরের দিকবলি হয়ে যায় দেবগুরু বৃহস্পতি। আবার দেবগুরু বৃহস্পতি বর্তমান অবস্থান করছে এই রোহিণী নক্ষত্রে।
আর এই রোহিণী নক্ষত্রে অবস্থানগত দেবগুরু বৃহস্পতির সাথে মঙ্গলদেবের জুতি তৈরি হয়েছে। এই সময়কালে বাড়িতে সুখ শান্তি থাকবে। আবার যারা রাজনীতির সাথে যুক্ত হয়েছেন তাদের কিন্তু যথেষ্ট ভালো সময়, বন্ধুবান্ধবদের সঙ্গ এই সময় যথেষ্ট কালে পাবেন। এরপরে মঙ্গলদেব প্রবেশ করবে 17ই আগস্ট থেকে নিজের নক্ষত্র মৃগশিরাতে। আর মৃগশিরা নক্ষত্রের অধিপতি কিন্তু মঙ্গলদেবী। আর মঙ্গলদেব নিজের নক্ষত্রে অবস্থান করে তার সপ্তম দৃষ্টি দিচ্ছে এই অষ্টম ঘর, যেটা হচ্ছে বৃশ্চিক রাশি। তো বৃশ্চিক রাশির ক্ষেত্রে আমরা এই মঙ্গলের সপ্তম দৃষ্টি পড়ার ফলে এই ঘরের যে সমস্ত কার্যকলাপ আছে এইগুলো কার্যকলাপ যথেষ্ট ভালো হবে এক কথায়। এই ঘর থেকে আমরা ফাইন্যান্স জিনিসটা দেখছি। শেয়ার মার্কেটে যারা লং টার্ম ইনভেস্ট করেছেন তাদের কিন্তু বিশেষ লাভ হওয়ার সম্ভাবনা থাকছে। আকস্মিক ধনসম্পত্তি লাভ এই ঘর থেকে আমরা দেখি। যারা পৈতৃক সম্পত্তি নিয়ে বিবাদে চলছিলেন তাদের কিন্তু এবার সুষ্ঠু মীমাংসা হবে এবং পৈতৃক সম্পত্তি লাভ করবে। যারা বহুদিনের সম্পত্তি বিক্রি করতে পারছিল না তাদের কিন্তু বিক্রি বাট্টা হবে এই সময় এবং লাভের মুখও দেখবে। যারা ফেসে যাওয়া ধন, এক কথায় যে কাউকে ধার দিয়েছেন সেই ধারের টাকা উদ্ধার হচ্ছে না, এরকম সময় কিন্তু পাওয়ার সময় রয়েছে। আবার যারা গুপ্ত বিদ্যার সাথে জড়িত রয়েছেন, গুপ্ত জ্ঞান, তারপরে আধ্যাত্মিকের সাথে যারা জড়িত রয়েছেন তাদের কিন্তু এই সময় ভালো গুরুর লাভ হবে, গুরুর সন্ধান পাবে এই সময়। আবার যারা প্রশাসন লেভেলে গোয়েন্দা বিভাগের সাথে জড়িত, প্রাইভেট কিংবা প্রশাসন সরকারি, এই সমস্ত কাজে কিন্তু গোয়েন্দার কাজে যথেষ্ট উন্নতি রয়েছে এবং নতুন নতুন সমস্যার সমাধানও করতে পারবে এই সময়। আবার যারা সার্জেন, চিকিৎসক, যারা কাটাছেঁড়ার কাজ করছেন তাদের কাজে বিশেষ উন্নতি রয়েছে এবং বিদেশ যাত্রার যোগ রয়েছে উচ্চশিক্ষার জন্য। এই সময়কালে পিতা যেই কর্মই করুক তাতে আর্থিক যোগ রয়েছে, আর্থিক যোগটা ভালো রয়েছে। এবং যারা প্রকৃতিপ্রেমী, যারা ট্রাভেলিং ব্যবসার সাথে জড়িত তাদের কাজ যথেষ্ট ভালো চলবে। যারা ট্রাভেলিং এজেন্ট তাদের কাজ ভালো চলবে। যারা চারা গাছের ব্যবসার সাথে জড়িত কিংবা গাছের ব্যবসার সাথে জড়িত তাদের এই সময়কাল যথেষ্ট ভালো। মোট কথা রাশির অধিপতি মঙ্গলদেবের এই গুরুদেবের সাথে যে অবস্থান, যদিও শনিদেবের তৃতীয় দৃষ্টি রাশির উপর পড়ছে, কিন্তু যেহেতু গুরুদেবের সাথে অবস্থান করছে দেবগুরু নক্ষত্রে, আবার শনিদেব অবস্থান করছে দেবগুরু নক্ষত্র পূর্বা ভাদ্রপদে, তো এর ফলটা না যথেষ্ট ভালো হতে যাচ্ছে মেষ রাশির ক্ষেত্রে। কিন্তু মেষ রাশিকে আবার আরেকটি দিকে বিশেষ খেয়াল রাখতে হবে, কারণ দ্বাদশ ঘরে রাহু বসে রয়েছে এবং এই সময়কালে কিন্তু এই রাহু যথেষ্ট খরচাপাতি করাবে। যেরকম লাভের পরিমাণ বৃদ্ধি পাবে সেরকম কিন্তু খরচাপাতিরও পরিমাণ বৃদ্ধি পাবে। রাহুর দৃষ্টি আবার এই সুখের ঘর, যেটা চতুর্থ ঘরে পড়ছে, তো এই সময়কালে কিন্তু নিজের সুখের জিনিসের উপর কিন্তু বিশেষ ব্যয় করাবে। তো যাই হোক, এই যে মঙ্গলদেবের গোচরটা হচ্ছে, গুরুর সাথে যে অবস্থান করছে, মেষ রাশির ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হতে যাচ্ছে। মেষ রাশি জাতক জাতিকারা এই সময় কোন উপাচার করবে? এই সময় দেবগুরু বৃহস্পতির বলে বৃদ্ধি করতে হবে। এই জন্য কী করা লাগবে? মন্দিরে পূজারীদের 5 রকম ফল দক্ষিণা দিবেন, তাদের 5 ছুঁয়ে আশীর্বাদ নেবেন। তাছাড়া হলুদ জিনিসটাকে বেশি ব্যবহার করবেন, হলুদের গিট সাথে রাখবেন, কেশরের টিকা মাথায় দিবেন, কপালে দিবেন। তারপরে যারা গুরু দীক্ষা নেননি তারা অবশ্যই গুরু দীক্ষা নেবেন, কারণ ভাগ্যের ঘরের অধিপতির সাথে রাশির অধিপতির জুতি তৈরি হচ্ছে। গুরুর দীক্ষা যদি নেন এ সময় যথেষ্ট ভালো সময়, এবং যারা গুরু দীক্ষা নিয়েছেন তারা গুরু মন্ত্র অবশ্যই জপ করবেন। এবং এই সময়কালে কিন্তু আবার শনি বক্রি অবস্থায় রয়েছে। আমি এর আগের ভিডিওতে বলেছিলাম, এখনও বলছি, কর্মক্ষেত্রে কাউকে কোনো রকমভাবে মিথ্যা আশ্বাস দিবেন না। শনিবার করে শনিজাত দ্রব্য যেমন চামড়া, কয়লা, তারপরে সরিষার তেল, এই সমস্ত জিনিস আপনারা ক্রয় করে নিয়ে আসবেন না। এবং অবশ্যই আপনারা হনুমান চল্লিশা পাঠ করবেন, তাহলে এই গোচরের যথেষ্ট ভালো ফল পাবেন। এবং গুরু নিন্দা কোনো সময় করতে যাবেন না, আর ব্রাহ্মণকে কোনো সময় ঠকাতে যাবেন না এই সময়কালে অন্তত। প্রিয় দর্শক বন্ধুরা, যদি আমার এই পরামর্শ সত্যি কার্যকরী মনে হয় তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন। নমস্কার, ধন্যবাদ।